আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকশন সম্বন্ধে যতটুকু জেনেছিলাম, এখন লেটেস্ট খবর আমার কাছে না, কিন্তু যতটুকু জেনেছিলাম সেটা যদি সত্য হয় তাহলে ওইখানেও ছাত্র শিবির জয়লাভ করবে, এগিয়েছিল ছাত্র শিবির। এইটা তবে আমরা অপেক্ষা করছি পুরো রেজাল্টটা বের হওয়ার জন্য। এইখানেও একটু লিডিংয়ে আছে ছাত্র শিবির, একটু না ভালোই লিডিংয়ে আছে। এগুলা ইন্ডিকেশন কি? হোয়াটস দ্য ইন্ডিকেশন দিস? এটা ইন্ডিকেশনটা কি? এই লিডিংয়ে থাকার ইন্ডিকেশনটা কি? সেই ইন্ডিকেশনটা আর কিছু না, সেই ইন্ডিকেশনটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের একটা মনোভাবের একটা প্রতিচ্ছবি। সারা বাংলাদেশের মানুষের মনোভাবের একটা প্রতিচ্ছবি সেটা। সেই প্রতিচ্ছবিটা হচ্ছে বিগত 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনার যে নৈরাজ্য এবং তার সৃষ্টিকারী শাসন, সেই শাসনের বিরুদ্ধে মানুষের গণরায়। ছাত্ররা দে আর কোয়াইট ম্যাচিউরড। ইউ ক্যানট ইগনোর দিস জেনজি. This Gen Z can change if they want anything they like. It's happening. It's already happened in Sri Lanka first, then in Bangladesh, and after Bangladesh, that it's happened in Nepal. It's happened in Nepal. So, নেপালে হয়ে গেছে এবং আরও অনেক দেশে হয়েছে, সিরিয়াতে হয়েছে। বাশার আল আসাদকে পালিয়ে যেতে হয়েছে হাসিনার মতো পালিয়ে গিয়েছিল নেপালের রাজাপাকসের মতো পালিয়ে গিয়েছিল নেপালের অলি শর্মা। নামে অলি, কাজে কিন্তু গলি। হাসিনার মতো, হাসিনার নাকি প্রতিচ্ছবি, ডুপ্লিকেট কপি নাকি। যা হোক, এখন 1400 মানুষের ছাত্র হত্যাকারী শেখ হাসিনা এখনও ভারত থেকে হুমকি ধমকি দেয়। এগুলা পরোক্ষভাবে হুমকি দেয়। উনি হুমকি দেয় সরকার প্রধানকে হত্যার জন্য। হু ইজ আওয়ার সরকার প্রধান নাও? হু ইজ আওয়ার চিফ অফ দ্য গভর্নমেন্ট? Dr. Mohammad Yunus is our chief of government chief. So she is giving threat to kill Dr. Mohammad Yunus. তো সেভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। এগুলি ফাঁকা বলি। আমি আমার আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আমি অন্তত দেখি নাই যে বিগত 100 বছরের ইতিহাসে কোনো একটা স্বৈরশাসক একবার পতিত হওয়ার পর আবার ক্ষমতায় মসনদে বসতে পেরেছে। হাসিনার জন্য বাংলাদেশের রাজনীতি ভাগ্য আকাশ বন্ধ হয়ে গেছে, জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আর এখানে রাজনীতি নেই হাসিনা। আওয়ামী লীগের ব্যাপারটা সেটা অন্য ব্যাপার। তবে জার্মানের নাৎসির দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল হিটলারের। এরকম আরও আছে গেস্টাপো বাহিনী, এবং ফ্রান্সে এবং অন্যান্য জায়গায় যারা স্বৈরাচারী ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তো সেটা কোনো ব্যাপার না। আওয়ামী লীগ যদি কার্যকলাপ খারাপ করে থাকে, অবশ্যই আওয়ামী লীগ কার্যকলাপ খারাপ করেছে হাসিনা, এবং আওয়ামী লীগ কার্যকলাপ খারাপ করেছে যার কারণে জেনজি এই হাসিনাকে গদিচ্যুত করে মোদির কাছে পাঠিয়ে দিয়েছে। এখন সেনাবাহিনী প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা রেসপেক্টের জায়গা, সবসময় রেসপেক্টের জায়গা। বিগত দিনে ছিল এই দেশের নিরাপত্তার প্রতীক, এই দেশের সার্বভৌমত্বের প্রতীক, এই দেশের নিরাপত্তার প্রতীক, এই দেশের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীকে কোনো সময় ছোট করে দেখব না। আমরা যথেষ্ট ইজ্জতের সাথে আমরা সেনাবাহিনীকে দেখি।
বাংলাদেশ সেনাবাহিনীকে। তো এই সেনাবাহিনী চলে, সেনাবাহিনী কেন, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, সামরিক হোক বেসামরিক হোক, সবাই চলে বাংলাদেশের মানুষের আপামর জনগণের ট্যাক্সের টাকায়। তো বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের খেয়ালে থাকতে হবে যে বাংলাদেশের ট্যাক্সের টাকায় এই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, আনসার সবাই এই ট্যাক্সের টাকায় চলে সবাই, সেটা খেয়ালে রাখতে হবে। এখন আমি আবার বলছি, আমাদের একটা গর্বের স্থানে আছে বাংলাদেশ সামরিক বাহিনী। সেনাবাহিনী একটা গর্বের জায়গায় আছে আমাদের। দুই একজন মুষ্টিমেয় কয়েকজন সেনাবাহিনীর জন্য পুরো সেনাবাহিনীর নাম খারাপ হবে না, ঠিক আছে, সেটা আমি বুঝলাম। এখন এই যে 15 জনকে গ্রেপ্তার করা হলো, চাকরিতে 14 জন, একজন বাইরের চাকরি ছাড়া 15 জনকে যে গ্রেপ্তার করা হলো, তাদের মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, হত্যা, এই রাহাজানি, এগুলোর জন্যই তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের কারণে। আর জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছিল, মানবাধিকার সংস্থা জাতিসংঘের, শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে সংগঠিত হয়েছে, 1400 ছাত্র নিহত হয়েছে। এবং শেখ হাসিনার সহযোগী হিসেবে গুম খুনে এই সমস্ত সামরিক বাহিনীর এই 15 জন জড়িত, আরও জড়িত আছে, 29 জন না 30 জন মোট জড়িত আছে, শোনা গেছে। 15 জন, 14 জন চাকরিতে ছিল, একজন চাকরির এলপিআর গেছে, রিটায়ারমেন্টে গেছে। এই 15 জন সেনাবাহিনী ডিক্লেয়ার করেছে তারা সেনাবাহিনী কাস্টডিতে আছে। এখন এই মামলাটা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা কোনো বাংলাদেশের প্রচলিত আদালতে চলছে না, এটা আন্তর্জাতিক একটা অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা চলছে। এখন এই মামলাটা এই গত কয়েকদিন আগে ডিক্লেয়ার করেছে, আমরা জানতে পেরেছি সরকার রাজি হয়েছে যে সেনাবাহিনীকে ওই সেনা হেফাজতে রাখবে। এখানে একটা ভবনকে তারা সাব জেল হিসেবে ডিক্লেয়ার করেছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা মানুষের বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ চলে আসে, গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়, সে সেনানিবাসের মতো জায়গায় একটা সাবজেল করে কেন তাদেরকে এসি রুমে রাখা হবে, আর অন্যদেরকে কেন সাধারণ জেলে রাখা হবে? অনেক আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি, নেতা এখন জেলে আছে, তাদেরকে আমরা দেখছি কিভাবে পুলিশ ডেইলি নিয়ে যাচ্ছে, পুলিশ ভ্যানে করে নিয়ে আসছে, মন্ত্রীরাও আছে। সেনাবাহিনীর এই জেনারেলরা কি পদমর্যাদা কি আমি বলি কি মন্ত্রীদের চেয়ে বড়? নেভার। সেনাপ্রধানের চাকরি থাকে প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে। প্রতিমন্ত্রী অথবা পূর্ণমন্ত্রী যিনি থাকেন, ওনার আন্ডার থাকে সেনা সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীতে থাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে বিজিবি। এটা ফুল সামরিক, পুরা সামরিক বাহিনী না, এটা আধা সামরিক বাহিনী। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে থাকে। এখন প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে রাষ্ট্রপতি হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, আর নাইলে প্রধানমন্ত্রী হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী। যেমন পাকিস্তানে প্রতিরক্ষামন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতিও না, সেখানে আলাদা প্রতিরক্ষামন্ত্রী আছে। ভারতেও ঠিক একই রকম প্রতিরক্ষামন্ত্রী আছে। ভারতের একটি গণতান্ত্রিক দেশ, কিছুটা গণতন্ত্র সেখানেও এখনও বলবৎ আছে। তো সেখানে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী বাইরে আছে প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানও ঠিক একই রকম, ব্যতিক্রম শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রীরা কেন এত ভয় পায় যে নিজের হাতে প্রতিরক্ষা দপ্তর রেখে দেয়, সেটা আমার বোধগম্য না। যা হয়তো কোনো কারণ আছে, সেটা আমার বোধগম্য না। তো এখন এই বাংলাদেশের সামরিক বাহিনী
ওনারা আমাদের আপনাদের অগণিত মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় তাদের কিন্তু বেতন ভাতা সব এই গাড়ি বাড়ি এবং তারা যে বিল্ডিংয়ে থাকে এগুলি কিন্তু এই ট্যাক্সের টাকায় সরকার বহন করে। সরকারকে বাংলাদেশের মানুষ আপামর জনগণ এই ট্যাক্সের টাকা দেয়, এই ট্যাক্সের টাকায় কিন্তু এই জিনিসগুলা বহন করে। এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপর বিজিবি, প্রত্যেকটা পুলিশ, আনসার যারা আছে প্রত্যেকটা নিরাপত্তা রক্ষায় সবার এটা বাংলাদেশের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা বহন করে এবং তাদের থাকার জায়গা, বাসস্থান এগুলো সব ট্যাক্সের টাকায় বহন করে। এখন আমাদের, আমি একটু আগে বলছি, পুরো সামরিক বাহিনী কিন্তু বিতর্কিত না, বিতর্কিত হচ্ছে যারা যে মুষ্টিমেয় কিছু অফিসার ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, শেখ হাসিনার কাছে বিক্রি হয়ে গেছে, ভারতের কাছে বিকৃত হয়ে গেছে, ভারতের সেবাদাস হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, সেই তাদেরকেই বলছি। এখন এই সামরিক বাহিনী বাংলাদেশের ট্যাক্সের টাকায় এত বড় জেনারেল হয়ে এত বড় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব পদে বসে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সব বিষয় জানে। এখন তাদের মধ্যে থেকে যখন ওয়ারেন্ট আসে বলে বুঝতে পারে তখন কিন্তু পালিয়ে ভারতে চলে যায় এবং ভারত সর্বতভাবে সাহায্য করে। আমি এর পূর্বে বলেছি ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড নাও, he was not our friend in previous stage and he will be not our friend in future too. Bangladesh have only one enemy. Bangladesh have only one enemy. The country's name is India. India is only the one enemy country of Bangladesh. Only one and single enemy country of Bangladesh. ভারত একমাত্র বাংলাদেশের একটা শত্রু রাষ্ট্র। ভারত বিগত দিনেও আমাদের বন্ধু ছিল না, এখনো বন্ধু না, ভবিষ্যতের বন্ধু না। এই ভারত, পাকিস্তান, আমরা যখন ইস্ট পাকিস্তান ছিলাম তখন আমাদের শত্রু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পুরো বাংলাদেশে 1971 সালের 16 ডিসেম্বর থেকে ভারত আমাদেরকে কবজা করে রেখেছিল আওয়ামী লীগের মাধ্যমে। কোনো সময় আমরা স্বাধীন হতে পারি নাই, ভালোভাবে চলাফেরা করতে পারিনি এই ভারতের কারণে, এই দুষ্ট ভারত চক্রের কারণে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনী আমাদের বাংলাদেশের টাকায়, আমার আপনার টাকায়, ট্যাক্সের টাকায় লালিত পালিত হয়ে বড় হবে এবং মানুষ হত্যা করবে। জনগণের টাকায় তারা প্রতিপালিত হয়ে জনগণকে খুনে তারা লিপ্ত হবে, জনগণকে খুনে তারা লিপ্ত হবে। এই সাংবিধানিক অধিকারগুলো এই সামরিক বাহিনীকে কে দিয়েছে? তারা যখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ওথ নেয় তখন তো কোরআন শরীফের উপর হাত দিয়ে তারা ওথ নেয় রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না। কিন্তু তারা কেন কোরআন শরীফের উপর হাত দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করবে না বলে ওথ নিয়ে তারা কেন রাষ্ট্রের বিপক্ষে কাজ করে, দেশের সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করে, সেটা আমার বোধগম্য নয়। তো যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে ধরে কেমনে চলে যায় মেজর জেনারেল কবির, একদম সে অনেক সেন্সিটিভ বাংলাদেশের ইস্যু সে জানে এবং নো ডাউট সে এবং আরেকজন জেনারেল দুইজন গিয়ে একই জায়গায় কলকাতায় আশ্রয় নিয়েছে। যে বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে যে খুন হয়েছিল এমপি মিনার টুকরা টুকরা করে ফেলে, সেই একই বিল্ডিংয়ে এই দুইজন জেনারেল গিয়া ওইখানে আশ্রয় নিয়েছে পরিবার সহ। এগুলা পাকিস্তানে কোনো সেনাবাহিনী জেনারেল কি বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে? নেভার। ভারতের কোনো সেনাবাহিনী কি বাংলাদেশে নিয়ে এসে আশ্রয় নিয়েছে? নেভার। উই ক্যানট বিলিভ অ্যান্ড ইট নেভার পসিবল in the case of Pakistan, in the case of India too. So why these generals are hiding from Bangladesh, they are escaped from Bangladesh and enter inside India, and they are taking shelter from India and Indian government. Within Indian government, they never enter inside India. So India, ভারতের সরকারের মদত ছাড়া কোনো কিছুতেই তারা ওইখানে আশ্রয় নিতে পারবে না। তো সেটাই আমি ঘুরে ফিরে বলতে চাচ্ছি, বাংলাদেশের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল এখনো ভারতের দালালি করে, ভারতের রয়ের টাকায় চলে, তাদেরকে হুঁশিয়ার হয়ে যেতে হবে। বাংলাদেশে একটা পরাশক্তির উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে জেএনজি প্লাস আপামর জনসাধারণ, মাস পিপলস। So try to afraid about this জেএনজি. If you come in power via vote, if you come in power, if you act like Awami League,
if you act like Ershad, if you act like previous BNP, so people will throw you. People will, what they gave price, they will same price. What they gave to Sheikh Hasina, same price will get you also. সেই একই প্রাইস তোমরাও পাবে, একই পুরস্কার তোমরা পাবে যেটা শেখ হাসিনা পেয়েছে। তো এত সহজ হবে না এখানে এত করে। তবে কয়েকদিন আগে, গতকালকে শোনা গেছে জাতিসংঘ নাকি বাংলাদেশের এই যে সেনা অফিসার 15 জন গ্রেপ্তার হলো, তাদেরকে স্বাভাবিক কারাগারে রেখে বিচারের কথা বলেছে। এইখানেই আমাদের সেনা প্রধান হোক, যেই হোক, যাদের মাস্টার মাইন্ডে সেনা নিবাসে রেখে বিচার করার কথা বলেছিল, সেটা মার খেয়ে গেছে। বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সম্ভব না জাতিসংঘের এই সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার, পুলিশ ইউএন মিশনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী এই যে ব্রেড অ্যান্ড বাটার ইউএন মিশন, সেটা বন্ধ হয়ে যাবে, সেখান থেকে হয়ে যাবে, স্যাংশন দিয়ে দিবে। বেশি বাড়াবাড়ি করলে তখন আমেরিকা স্যাংশন দিয়ে যাবে, জাতিসংঘ স্যাংশন দিয়ে দিবে, আমেরিকা স্যাংশন দিয়ে দিবে, আমেরিকা দেখা দেখি ইউরোপের স্যাংশন দিয়ে দেবে। সো ইটস নট পসিবল বাই দ্য আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, হি ক্যানট ইগনোর দ্য রিকোয়েস্ট অফ ইউনাইটেড নেশনস। হোয়াট they told to keep this 15 army officer in normal jail, not in cantonment area. সেটা খুব সহসাধ্য হবে না, এখন অনেকটা মারা গেছে, এই প্ল্যানগুলো আর বাস্তবায়িত হবে না। জাতিসংঘকে অ্যাভয়েড করে বাংলাদেশ চলতে পারবে না, নেভার এভার নেভার নেভার। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের লাইভের বিষয় হলো যে চাকসু নির্বাচন। শেষ খবর পাওয়া পর্যন্ত চাকসু নির্বাচনে অর্থাৎ শিবিরের প্যানেলে গিয়ে বলা হচ্ছে এখন শিবিরের প্যানেল খুবই এগিয়ে এই মুহূর্তে নির্বাচনের। আমাকে দেখা যায় কিনা, আমার একটু জানাবেন কিনা, আমি জানি না আমাকে দেখা যায় কিনা। আমাকে কি দেখা যায়? একটু আমাকে কেউ জানাবেন। আচ্ছা, সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হচ্ছে যে, তবে লাইভের শুরুতেই আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। এটা ব্রেকিং নিউজটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, এই যারা অর্থাৎ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, খুন গুমের সাথে জড়িত সেনা অফিসার যারা আছেন, তাদের জন্য, তাদের বিপক্ষে গেছে একটা মারাত্মক খবর। যে খবরটা আমি মনে হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সিদ্ধান্তে মানে পৌঁছতে পারবে গভর্নমেন্ট। সেটা হলো জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল সেনা অফিসারদের যারা এখানে খুন গুমের সাথে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধে যুক্ত, তাদেরকে বেসামরিক আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন বা অনুরোধ করেছেন এবং দাবি দিয়েছেন, এটা দাবি জানিয়েছেন এবং নির্দেশ, তারা, আমরা এভাবে বলি না যেহেতু জাতিসংঘ বাংলাদেশ সরকারের কেউ না, তারা এটা দাবি করেছেন। সো গেম চেঞ্জার ডাইরেকশন বা ডাইরেক্টিভ অলরেডি চলে এসেছে এদের বিষয়ে। সো এটা একটা মারাত্মক ধরনের খবর কিন্তু এই মুহূর্তে। সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন খুন গুম, মানবাধিকারের বিভিন্ন মানে অপরাধে যুক্ত অফিসার যারা এই মুহূর্তে সেনা হেফাজতে আছেন, তাদের নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ সরকার এবং আর্মি যারা আছেন তারা একটা বলছেন, বাংলাদেশ সরকার একটা বলছে, বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ তারা একটা বক্তব্য রাখতেছেন। তাদের দাবি হলো, মূলত সবার দাবি একটাই, সেটা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তার জন্য এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। সো আইনের চোখে সবাই সমান। যদি এটা হয় তাহলে এটা নিয়ে বিতর্ক চলছিল, তাদেরকে কিভাবে রাখা হবে এসি রুমে সেনা হেফাজতে, যে আপনার এর ভিতরে কারাগার, সেই কারাগারে রাখা হবে কিনা, এটা নিয়ে যখন বিতর্ক এবং যুক্তি চলছে এবং এক ধরনের কন্ট্রাডিকশন এন্ড কন্ট্রোভার্সি, ডিসক্রিপেন্সিস যখন চলছে, সেই সময় জাতিসংঘের এই নির্দেশনা ইজ এ গেম চেঞ্জার। দিস ইজ ওভার ফর আওয়ার মিলিটারি অফিসিয়ালস বা পার্সোনাল যারা আছেন তাদের জন্য। আমি বলতে পারি যে এখানে খেলা আসলে
এই জায়গাতেই হয়তো গেমটা শেষ হয়ে যাচ্ছে। কেননা এটাকে অগ্রাহ্য করে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারবে না। মনে রাখবেন, জাতিসংঘকে কোনো অবস্থাতেই বাংলাদেশ আর্মি বা মিলিটারি কোনো অবস্থাতে তারা জাতিসংঘকে ক্ষুব্ধ করবে না, জাতিসংঘের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না। এখন সেটা হলো এখানে দুটো ঘটনা ঘটেছে এখন এই মুহূর্তে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি, উনি একটা জায়গাতে এখন মুক্ত থাকতে পারবেন। সেটা হচ্ছে উনার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করেছিল সেনাবাহিনী বা সেনা অফিসারদের, তাদের পরিবার প্লাস তাদের যে একটা বলয় আছে, তারা সেখান থেকে হয়তোবা সেনাবাহিনীর অফিসার মানে সেনাবাহিনীর প্রধান যিনি যেন ওয়াকার সাহেব, উনি একটা হয়তোবা উনি কিছুটা রিলিফ পেতে পারেন যে আমি চাই কিন্তু জাতিসংঘের নির্দেশ আমাকে মানতে হবে, রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে এবং বাংলাদেশের জনগণ। সুতরাং বিশেষ করে জাতিসংঘ এই জায়গাতে কেউ হাত দিবে না, কেননা জাতিসংঘ ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্রেড অ্যান্ড বাটার অফ দি বাংলাদেশি মিলিটারি বা বাংলাদেশ আর্মি, যাই বলি না কেন আমরা। সুতরাং তাদেরকে কেউ মানে কোনো অবস্থাতে ক্ষুব্ধ করবে না, আই ক্যান টেল ইউ দ্যাট। সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ যারা এখন যোগ দিলেন এই লাইভে, দ্য নিউজ ইজ দ্যাট জাতিসংঘ বাংলাদেশের সেনা হেফাজতে থাকা বিভিন্ন অপরাধের কারণে সেনা হেফাজতে থাকা অফিসারদেরকে বা আর্মি পার্সোনাল বা আর্মি অফিসার বা সেনা কর্মকর্তা, সেনা অফিসার জেনারেল যাই বলি আমরা, তাদেরকে বেসামরিক আদালতের কাছে হাজির করে বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ জানিয়েছে। This is a game changer request এবং it will change almost everything over there, ladies and gentlemen. এটা হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে। সো এখন আর এটাতে কোনো কিছু করার নাই এবং দেখার কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে খেলাটা এখানে শেষ করে দিয়েছে জাতিসংঘ। সো ব্যাড নিউজ, যারা চেষ্টা করেছিলেন এবং জাতিসংঘের, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান হি জাস্ট গট রিলিভড ফ্রম এ সিরিয়াস এন্ড ইমেন্স pressure created by the army officers family and other generals, because তারা চেয়েছিলেন যে কোন ভাবে হোক তারা এটাকে রাখতে, ভবিষ্যতে তাদের উপর যদি কোন খড়গ আসে তারাও যেন এই সুবিধাটা নিতে পারেন, একটা প্রেসিডেন্ট তৈরি করতে বা সেট আপ করতে তারা চেয়েছিলেন মূলত। in this regard, ladies and gentlemen, but look like United Nations intervened in this process, and this intervention cannot be rejected or refuted by the Bangladeshi military. So game is over, right? Let me move on to my আমি এই বিষয়টাতে আমরা আরো একটা লাইভ করবো আমি আমার সময় থাকলে। সেটা হচ্ছে যে চাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখা যাচ্ছে এবং ছাত্রদল ভালো করতে পারে নাই এই নির্বাচনেও ডাকসুর মতো, এবং যদিও ছাত্রদল বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা বলতে চাই চাকসু কর্তৃপক্ষকে প্রত্যেকটা অনিয়ম যেন মানে একদম সিরিয়াস স্ট্যান্ডার্ড বজায় রেখে এটাকে তদন্ত করা হয়, কেননা এটা একটা কনসিকুয়েন্স আছে। আমরা চাই এটা যেন বাংলাদেশের মানুষও বুঝুক যে সত্যিকার অর্থেই আপনার চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করেছে, কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের ডিসক্রিপেন্সি ছাড়া। দ্যাট গট টু বি ক্লিয়ার্ড অ্যান্ড গট টু বি এস্টাবলিশড ইন দিস রিগার্ড। সো এটা আমরা মনে করি এবং এটা আমরা দাবি জানাই সরকারকে, মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে। সুতরাং এখানে আপনারা দেখলেন যে ডাকসুর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনও খারাপ করেছে ছাত্রদল। ইটস ইজ নট এ গুড সাইন, গুড নিউজ ফর ছাত্রদল, ডেফিনেটলি এটা আমরা বলা উচিত এবং দে হ্যাভ টু think about that and they have to I think the process is information and তারা কি করতে পারে সেটা তারা দেখা দরকার। এখন কি করা উচিত তাদের, এই যে ফলাফল হচ্ছে বিপর্যয়কর ফলাফল। এখন ছাত্রদলের মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে, এখন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হবে আমরা সেটা জানি না। আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি রেজাল্ট সেখানেও তাদের অনুকূলে নাও যেতে পারে, খারাপ করতে পারে। তাহলে এটার থেকে ছাত্র দলের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে আমি মনে করি এই জায়গাতে। যদিও অনেকে মনে করেন যে ভবিষ্যৎ সরকার ক্ষমতায় আসলে তারা অথবা সরকারি দল হিসেবে সুবিধা তারা পাবেন, বাট এখন তো 2 বছরের জন্য নির্বাচন, সম্ভবত 1 বছরের জন্য। বাট এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এই মুহূর্তে, সেটা অবশ্যই আমি মনে করি অ্যালার্মিং ফর ছাত্রদল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই ওয়েট ফর দ্য result, brother. Yeah, that's what I'm saying. I'm not saying that they already won. I'm saying they did very well in this election. That's what I heard. আমি এই মাত্র চেক করলাম, আমি যখন আসি আপনারা দেখেন এই লাইভে আসার আগে আমি চেক করেছি, যদিও অনেকেই রেজাল্ট দিয়ে দিয়েছেন, অলরেডি প্রকাশ করেছেন, এই পেয়েছে সেই পেয়েছে, বাট আমি মনে করি যে উই শুড ওয়েট আনটিল we get the full results sheet or something like that. So এখানে ছাত্রদল অনেকেই বক্তব্য দিচ্ছেন, তারা অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র, এই লেখাপড়া জানা এই ছাত্র সংগঠনের মানে মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচন কারচুপি হয় না। আমাদের জাতীয় নির্বাচনে আমরা অনেক ডিসক্রিপেন্সিস আমরা পেয়ে থাকি, বা এই জায়গাতে তারা অন্তত এগুলো তারা মেনটেন করে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই।
আচ্ছা, নোয়াখালী বিভাগ হোক আমার আপত্তি নাই, কুমিল্লা বিভাগ হলো আমার আপত্তি নাই, বাট এখন যে বিভাগ চলছে এটাতে আপনারা বিভাগ বলে কে কাকে মারবেন এটা বলা মুশকিল, কারণ সবাই ক্ষুব্ধ এখন যা চলছে এই মুহূর্তে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে। আমার মনে হয় না সরকার এটা ঘোষণা করবে যেহেতু আন্দোলনে যাচ্ছেন। ওকে, এটা আমাদের সাবজেক্ট না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই মাত্র যারা যোগ দিলেন চাকসু নির্বাচনে, আমরা আপনাদের কাছে জানতে চাই, আমি আজকে থেকে আবার শুরু করেছি অনুষ্ঠান করা। এখন থেকে লাইভ আপনাদের সাথে আমার কথা হবে, আপনাদের সাথে সরাসরি আপনারা আমার সাথে অংশ নিতে পারবেন। আমি সময় ম্যানেজ করতেছি, আপনারা সরাসরি অংশ করতে পারবেন বিভিন্ন লাইভে, আমি লিঙ্ক দিব। এই মতামতগুলো আমরা জানতে চাইবো। তবে অবস্থা দেখে মনে হচ্ছে যে এই নির্বাচনেও ছাত্র দলের মানে পক্ষে যাবে না আমাদের প্যানেল, এটা আমরা বলতে পারি এই মুহূর্তে নির্দ্বিধায়, কারণ যা দেখলাম বা শুনতেছি যেখানে, যদি অনেকেই, এবং এখানে ডাবল ডিজিটের আপনার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। ইফ দিস ইনফরমেশন ইজ অ্যাকুরেট, উইচ ইজ নট সার্টিফাইড ইয়াট, বাট দ্যাটস হোয়াট আই ক্যান, আমি মাত্র শুনলাম বা শুনে আসলাম এই মুহূর্তে, সেটা তাদের পক্ষে গেছে না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আজকে দেখলাম আপনার এই যে এই জেনারেল আকবর সেই জায়গাতে কলকাতাতে আছেন, যে জায়গাতে আপনার ওই যে আপনার একজন এমপি যে আওয়ামী লীগের যাকে হত্যা করা হয়েছিল, মনে আছে এনামুল নাকি নাম, যাকে হত্যা করা হয়েছিল স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক, মানে ভারতে মানে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল, সেই হোটেলে নাকি জেনারেল আকবর আছে। আমার দুঃখ লাগে এই একটা জিনিস, সেটা কি জানেন? সেটা হলো আমাদের আর্মি পার্সোনাল, আমাদের পরে আমাদের সুযোগ সুবিধা নিয়ে যারা এত বড় অফিসার হয়, সেই অফিসাররা ভারতের বুকে গিয়ে আশ্রয় নেয়। এটা আমাদের জন্য খুবই লজ্জার, দুর্ভাগ্যজনক। ভারতের কোন আর্মি অফিসার কি বাংলাদেশে কখনো আসবে? আপনারা আমাকে বলেন, ভারতের কোন অফিসার কখনো কি বাংলাদেশে আসবে, এসে আশ্রয় নিবে? আমরা কেন যাবো? মানে এগুলো হচ্ছে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা বাংলাদেশের মানুষের জন্য, যে আমাদের এই সম্পদ, এরা আমাদের অনেক গোপন তথ্য জানে। এরা আর্মি অফিসার বড় ডিজিএফ এ কাজ করতেন এক সময়। এই অফিসারগুলো অনেক মানে দেশীয় তথ্য জানে, তথ্য পাচার করবেন এরা নির্দ্বিধায়, আমি বলতে পারি। আপনার এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ডেঞ্জারাস আমাদের জন্য। আমরা এই জায়গাগুলো থেকে, যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই, আমরা চাই বাংলাদেশের কোন আর্মি কোন অফিসার যেন পালিয়ে যেতে না হয়, অন্ততপক্ষে ভারতের বুকে আশ্রয় না নিতে হয়। এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন, বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক, কারণ এটা আমাদের জন্য খুবই। তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনিদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন। একজন জেনারেল কতটা পাওয়ারফুল একজন পজিশন এটা জেনারেলের, মানে বড়, সেই জেনারেল এখন খুনিদের সাথে একত্রে বসবাস করেন। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর লজ্জা আমাদের হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা ভাই, আপনি বাংলাদেশে আছেন, দেশের আচ্ছা দূর করবেন। আচ্ছা, এটা ভুয়া নিউজ, উনি বাংলাদেশে লুকিয়ে আছে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন, এটা ভুয়া নিউজ। আমি কিন্তু এটা 100% বলি নাই, আমি এটা দেখেছি শুনেছি। তো যদি মানে বাংলাদেশে লুকিয়ে থাকেন, উনাকে অনতি বিলম্বে যেন গ্রেফতার করা হয়। আমি আপনার কথাও যদি সত্য ধরে নেই, এটাকে আমি দাবি করবো এই মুহূর্তে। যদি উনি লুকিয়ে থাকেন বাংলাদেশে, অনতি বিলম্বে, মানে আমরা চাই ওনাকে যেন গ্রেফতার করা হোক, এটা হচ্ছে আমার দাবি। আর যতটুকু শুনেছি, তবে আমার মনে হয় না ভাই এখন পর্যন্ত এই লোক, যেহেতু যে লোক পালিয়েছে অর্থাৎ আর যাবে না সেনা আয়োগতে, এর বাংলাদেশে থাকবে আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হয় এই ধরনের অফিসার যারা, এদের বিভিন্নভাবে ভিসা টিসা, বিশেষ করে ভারতপন্থী আওয়ামী লীগপন্থী যারা অফিসার ছিল, এদের এমনিতেই ভিসা টিসা সবসময় থাকে একটা দুইটা। আর এরা বিষয়টা এখানে মনে রাখবেন, এরা ভিসা লাগে না ভারতে যাইতে। এদের যারা এদের একটা বিশেষ সরকার থেকে বিশেষ কোড দেওয়া আছে এবং এদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে এই ধরনের ব্যক্তি হলে, এবং এরা ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে যায় এবং এরাই তাদের কারে এখান থেকে রেস্কিউ করে এবং তারা রিকভারি করে নিয়ে যায় তাদের জায়গাতে। এটা তো আমরা জানি যে সবাই, এবং তারা চায় যে অন্তত দেখাতে চায় যে আমাদের পক্ষে কাজ করবেন, আপনাদের কোনো সমস্যা নেই, যে কোন সময় বিপদে পড়বেন উইল রেস্কিউ। এন্ড এটা তারা এস্টাবলিশ করতে চায় ভারতীয় গভর্নমেন্ট, যেন ভবিষ্যতেও যেন চুর এবং এজেন্টরা, ভারতীয় এজেন্টরা বাংলাদেশ থেকে কখনোই উঠে না যায়, সবসময় যেন কোনো কিছু এজেন্ট থাকে। এজন্য আমি বলছিলাম যে শেখ হাসিনাকে এত সহজে ভারত দিবে না, মানে দিবেন এমনি একটা এক্সকিউজ দেখে দিতে পারে, বলতে পারে আপনি চলে গেলে আওয়ামী লীগ ঠিক হয়ে যাবে, আওয়ামী লীগ নির্বাচন নিতে পারে, আন্দোলন করতে হবে। এগুলো একটা বুয়া দেখিয়ে, একটা মানে মিথ্যা মানে আশ্বাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিলে তারা বাঁচে, কেননা শি ইজ এ লায়াবিলিটি এন্ড দে নো শেখ হাসিনার কোনো ফিউচার নেই বাংলাদেশের রাজনীতিতে। আর এটা মোটামুটি মানে সার্টেন নিশ্চিত। আওয়ামী লীগের ফিউচার আছে কিনা উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। বারবার বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু বি আনরিজনেবল, আই ওয়ান্ট টু বি ভেরি রিজনেবল। দ্যাটস আই এম সেইং দ্যাট ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকবে কিনা, থাকলে কিভাবে কি করবে আমরা জানি না। তবে নিশ্চিত করে বলতে পারি, শেখ হাসিনার পলিটিক্যাল ক্যারিয়ার বাংলাদেশের কখনোই নাই, আসবেও না কখনো। ইটস ওভার ফর হার। পরবর্তী গভর্নমেন্ট যারা যাবেন, এরা যদি 5 বছর চালাতে পারেন, তাহলে শেখ হাসিনা এখানেই শেষ। এবং হয়তো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, কোন আওয়ামী লীগ হবে, মুসলিম লীগ হবে কিনা আমরা জানি না, তবে যে ধরনের পাপ তারা করেছেন বা যে অভিশাপ তাদের উপরে বাংলাদেশের মানুষ দিয়েছে, যে অভিশাপ দিয়েছে,
আমার মনে হয় না তার এখান থেকে আশুয়ার রক্ত হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, আমি মনে করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এই মাত্র যোগ দিলেন, ব্রেকিং নিউজ ইজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই কিসে এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে, অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে। এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার। সুতরাং বলতে বাধা নেই, ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না, বাংলাদেশের যে কোনো এক কারাগারে অনতিবিলম্ব হতে যাচ্ছে, এটা অলমোস্ট নিশ্চিত। আর কেননা মনে রাখবেন, তাদের এই রেপুটেশনসটা বাংলাদেশের সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে, বিশেষ করে পিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না, ফেলবে, এটা প্রায় নিশ্চিত। এখানে নেগেটিভ হলো, প্রথম কথা হলো এরা খুন গুম এবং মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে, তারা এখানে জড়িত হয়েছেন, তারা জড়িত। সেকেন্ড থিং, আর্মি সরাসরি মানুষ হত্যা করেছে, মানে সরি আপনার খুন গুমের সাথে জড়িত ছিল তারা, সুতরাং তারা কোনো অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না। তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশনস কোনোভাবে কাভার করতে পারে যে না, বিচার করেছে বাংলাদেশের সরকার, এদেরকে আইনের আওতায় এনেছে যারা অপরাধী ছিল, তারপরেও যে কালিমা সেনাবাহিনীর মানে লাগলো চরিত্রে, it's not going away for I mean sooner, it's going to last for long time, এটা আমি আপনাদেরকে বলতে পারি। এবং এই যে সেনাবাহিনীর অফিসার যারা আছেন, সেনাবাহিনীর পরিবারের মানুষ যারা আছেন, আপনাদের আমরা বলতে চাই, আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই খুন গুমের সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন? দেশকে তো ডুবাইছেন, সেনাবাহিনীর, বাংলাদেশের মতো সেনাবাহিনীর ভবিষ্যৎটাকে ডুবাই ফেলছেন আপনারা। বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে, কোন গুমের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনীর লোক কিভাবে শান্তি রক্ষা মিশনে থাকতে পারে? ইট ইস এ ভেরি ক্রেডিবল ইস্যু, ক্রেডিবল পয়েন্ট, এবং এটা সেনাবাহিনীতে উঠবে প্রতিনিয়ত। আমি আপনাদেরকে আই ক্যান ব্যাট অন দ্যাট, এটা উঠবে, কারণ এরা জড়িত। র্যাবেরা, আপনারা জানেন, জাতিসংঘ থেকে পিস কিপিং মিশন থেকে পুলিশের ইউনিট, বাংলাদেশি পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছেন, দেশে নিয়েছেন। দিস ইজ অ্যানাদার ব্যাড নিউজ ফর বাংলাদেশ। আজকের খবর, ইফ দিস খবর দিস নিউজ ইজ ট্রু, আমি আবার বলছি, এটা আমি একটা সোর্স থেকে জানছি, এখন আমি, এবং খবরে আসছে জাতীয় পত্রিকাতে। এখন যদি এটা সত্য না হয় আমি জানি না, কিন্তু তাদের খবর যদি সত্য হয়, দিস ইজ অ্যানাদার ব্যাড নিউজ। বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে, ব্যাড নিউজ পুলিশের। কারণ পুলিশ সবচেয়ে বেশি অনিয়মে, এবং এই পুলিশের বাহিনী যারা আছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, দেখেন, আপনারা পুলিশের সুনাম তো ক্ষুণ্ণ করলেনই, আপনাদের ব্রেড এন্ড বাটার যে এই সুযোগ সুবিধা ছিল চৌকস অফিসারদের, সেটাও আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে। এবং এখন আর্মি আমাদের বাকি, অর্থাৎ শেখ হাসিনা তার মনের মাধুরী মিশিয়ে, আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপুটেশনস ধ্বংস করে দিয়ে চলে গেল। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয়, কষ্ট যদি না দেয়, তাহলে আপনি বাংলাদেশি কিনা, এটা আমার আপনার অন্তত বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা এটা বলা উচিত। তবে এখানে এটা কিনা, এটা আমার প্রশ্ন। আমি আপনার আমি তুললাম এখানে। অন্ততকে বাংলাদেশে বলবো না, তবে অনেকে বাংলাদেশে বোধ করে না, বিদেশে থাকে আমাদের মতো, কিন্তু অনেকে আছে বাংলাদেশের কোনো কিছু খারাপ কিছু হলে দে ফিল কনসার্ন, রাইট? বাট এটা না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, দ্যাটস হোয়াট ইট ইজ। সো স্যাড, সো ব্যাড নিউজ ফর বাংলাদেশ, বোথ সাইডস। গুড নিউজ একটা, সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে টালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ, পথ বন্ধ করে দিয়েছে। এই পথ এর বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান যেতে পারবেন না, মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ এটা অগ্রাহ্য করার এই দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং, পুলিশের জন্য ব্যাড নিউজ, অর্থাৎ শেখ হাসিনা কি ধ্বংস করে গেছে, একটা জাতিকে ধ্বংস করে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা মতো। আর এখন উনি হুমকি দিচ্ছে, আবার আসবে, এসে বাকি যারা রয়ে গেছেন সেটা শেষ করবে, ধ্বংস করে জবাই করবে, মানুষকে হত্যা করবে। এটাই তার প্ল্যান, এবং দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি শি ইজ প্ল্যানিং ফর রাইট নাও। এবং এখানে যুক্ত হচ্ছেন আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি, আবার আমি সিলেটের মানুষ, সিলেটের কিছু সন্তান, যেগুলো খুবই দুঃখজনক, বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি। দেখেন আপনারা, আজকে যে পুলিশ প্রত্যাহার করলো, কেন করলো? বিকজ খুনগুমের সাথে জড়িত থাকা একটি মাত্র কারণ। এটা না ডক্টর ইউনূসের ব্যর্থতা, নো। পুলিশ যে বাহিনী, এটা থাকতে পারে না এইভাবে, এটা তারা নির্ধারণ করে, অ্যাসেস করে তারা বলছে পুলিশকে রাখা যাবে না। এতটা কালিমালিপ্ত হয়েছে পুলিশের রেপুটেশন, দ্যাটস ওয়াই। এখন সেনাবাহিনীটা রয়ে গেছে, সেনাবাহিনীটা কোথায় যাবে, কিভাবে যাবে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। কারণ সেনাবাহিনী বিপর্যয়ের বুকে পড়তে পারে, এতটা বিপদগ্রস্ত। 5 জন যখন ওনাদেরকে জাজমেন্ট দেওয়া হবে,
কোর্টে হাজির করা হবে, সারা বিশ্বে এটা ফলাও করে প্রচার করা হবে, সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি। আল জাজিরাতে যাবে, টাইমসে যাবে, গার্ডিয়ানে যাবে, সব জায়গায় যাবে। তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনী, হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন, রেপুটেশনাল যে অর্থাৎ রেপুটেশনাল যে ড্যামেজ যেটা, সেটা এখান থেকে শুরু হবে। নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদেরকে, দিস ইজ নট এ গুড সাইন, নট এ গুড নিউজ ফর বাংলাদেশ, বিকজ একজন মানসিক বেকারাগ্রস্ত মানুষ রাষ্ট্র ক্ষমতা থেকে কি ধ্বংস করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি নিজ চোখে দেখে যান। কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন, ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্তায়ন না হয়, এটার জন্য আমাদের ভালো মানুষকে, সঠিক মানুষকে ভোট দিতে হবে, ফাইট করতে হবে ডেমোক্রেসি, রুল অফ ল এবং আইনের শাসনের জন্য। দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।